এভিয়ান, তো আজকে আমরা আরেকটা ওয়ার্ম আপ ডে করবো এবং এই যে সলভ 300 কোশ্চেন উইথ মি এই সিরিজটা কীভাবে রান করা হবে সেটা নিয়ে একটু ডিটেলসে কথাবার্তা বলবো। তো প্রথমত আমরা মেইন সিরিজ শুরু করার আগে কয়েকদিন গা গরম করবো, ওয়ার্ম আপ করবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে এই জায়গাতে আসলে কী করানো হবে, ঠিক আছে? যাতে করে মেইন সিরিজ শুরু হওয়ার পরে কেউ আসলে ভয় টয় না পাও। এই কারণে আগেই একটু তোমাদের ব্রেনকে অভ্যস্ত করানোর চেষ্টা করা হবে ওয়ার্ম আপ ডের মাধ্যমে। দেন আমরা যখন এই ওয়ার্ম আপ ডেগুলো র্যান্ডম হবে, অর্থাৎ র্যান্ডম কোনো টপিকের উপর হবে, বাট যখন আমরা মেইন সিরিজে ঢুকবো, মেইন সিরিজটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ হবে, চ্যাপ্টার ওয়াইজ রোটেট করতে থাকবো আমি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি সরলরেখা দিয়ে শুরু করবো, দেন বৃত্ত, তারপর কোনিক্স, তারপর মনে করো জটিল সংখ্যা, দেন বহুপদী, বহুপদীর পরে ফর এক্সাম্পল আমরা ত্রিকোণমিতিতে চলে যাবো। এইভাবে আমরা মনে করো রোটেট করতে থাকবো, রোটেট করে আবার সরলরেখা দিয়ে আবার শুরু করবো, মানে কয়েকবার সাইকেল করবো, ঠিক আছে? এইভাবে হচ্ছে জিনিসটা চলবে, যাতে করে এক চ্যাপ্টারে অনেক দিন চলে গেলে তোমার ভালো লাগবে না, বিরক্ত লাগবে। ওকে, এটা আশা করি বুঝাইতে পারছি। এইবার একটা কোশ্চেনের অ্যান্সার এখানে আমি দিই যে তোমরা মানে মনে করো হচ্ছে একটু কঠিন বা ঘুরানো জিনিসপাতি দেখলেই খালি আইআইটি 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 করো, যেই মেইন করতে থাকো। তো এইটার একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যে ধরো তুমি বুয়েটে চান্স পাইছো, বুয়েটে চান্স পাওয়ার পর আমি তোমারে বললাম যে একটা 10 ইঞ্চি ইটা নাও, এইটা চোখ বুইজা যেদিকে ইচ্ছা মাইরা দাও, ঠিক আছে? চোখ বুইজা যেদিকে ইচ্ছা মাইরা দাও। মাইরা দেওয়ার পর আমি তোমার গ্যারান্টি দিতে পারি, 99.99% গ্যারান্টি দিতে পারি যে ওই ইটটা কোনো একটা নটর ডেমিয়ানের মাথার উপরে যায় পড়বো, কোনো একটা এনডিসির পোলার মাথা ফাটবো। এটা আমি 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা দিয়ে কী বুঝাইলাম আসলে? এটা দিয়ে বুঝাইলাম যে বুয়েটে এনডিসির পোলাপানদের সংখ্যা এতই বেশি যে তোমার মনে করো ইটটা ওই এনডিসির পোলার মাথার উপর পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, ঠিক আছে? সো আইআইটির ক্ষেত্রেও ঘটনাটা এইরকম যে ওদের রিসোর্স এত হিউজ, আইআইটির কোশ্চেন মানে আইআইটির নিজস্ব কোশ্চেন ব্যাংক, প্লাস হচ্ছে আইআইটির প্রেপ যারা করায় তাদের নিজস্ব মডিউল, এগুলা এত ভাস্ট, মানে দুনিয়ার এমন কোনো বইয়ের অঙ্ক নাই যে অঙ্কগুলা ওদের ম্যাটেরিয়ালসের মধ্যে কোনো না কোনো ম্যাটেরিয়ালসে নাই। সেটা হইতে পারে আইআইটিতে ডিরেক্ট আসা, সেটা হইতে পারে তাদের যে মানে কোচিংগুলো আছে সেই কোচিংগুলোর মডিউলে ইনক্লুড করা। সো এটা খুবই মানে রেয়ার কেস হবে যে আমি একটা অঙ্ক পিক করলাম, সেইটা আইআইটির কোনো একটা জায়গাতে থাকবে না, থাকবে হইতে পারে ডিরেক্ট আইআইটিতে আসছে কখনো কোনো সালে, হইতে পারে সেটা তোমার হচ্ছে ওদের কোচিংয়ে যে মডিউলগুলো আছে সেই মডিউলে ইনক্লুড করা আছে, মানে কোনো না কোনো থাকবে, কারণ এত ভাস্ট রিসোর্সের বাইরে যে আসলে কিছু পিক করা সম্ভব না। সো এইখানে আমি যেটা তোমার বলতে চাই যে কই থেকে কোশ্চেন আসলো এটা তোমার দেখারই দরকারই নেই দেখার। তোমার মেইন টার্গেট থাকবে যে ভাই আমার সামনে যে কোশ্চেনই আসবে ওরে আমি ধৈর্য গাড়াই দিব, ঠিক আছে? ওরে আমি ধৈর্যই সাইজ করে দিব জায়গায়, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। আমি যতটা পারবো আমার টেকনিক এনরিচ করার চেষ্টা করব। টেকনিক মানে এক একটা অস্ত্র তোমার কাছে, যেই অস্ত্রগুলো তুমি প্রতিকূল পরিবেশে ইউজ করতে পারবা, ঠিক আছে? যত পরিমাণ টেকনিক তুমি তোমার ঝুলিতে মানে মনে করো স্টোর করতে পারো, সেইটা হবে তোমার জন্য বেনিফিশিয়াল আর কি, ঠিক আছে? ফাইনালি ওয়ার্ম আপ শুরু করার আগে তোমাদের কাছে আবার একটু রিকোয়েস্ট করব যে কাইন্ডলি চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডের সাথে, অ্যান্ড এই ক্লাসের যে স্লাইড সেই স্লাইডটা আমি ফেসবুক পেজে আপলোড করব। মনে করো এইটা হচ্ছে আমার দক্ষিণা, ঠিক আছে? তোমরা একটু ফেসবুক পেজে যাবা, যায়া ওই পোস্টে একটা লাইক কমেন্ট যেটা হাহাও দিতে পারো, কোনো সমস্যা নাই, দিবা, আর হচ্ছে জিনিসটা সেভ করে রাখবা। ওকে, অ্যান্ড যদি শেয়ার দাও সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে দোয়া আমার তরফ থেকে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে তোমার যদি স্লাইড লাগে তুমি সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। ওকে, আশা করি কথাটা বুঝাইতে পারছি। তাহলে চলো আজকের দিনের ওয়ার্ম আপ শুরু করি। তো এইটা হচ্ছে আজকের দিনের প্রথম ওয়ার্ম আপ অঙ্ক। তো শুরুতে একটু ভালো মতো পড়ে ফেলি অঙ্ক। চলো, কি বলছে যে এমন কতগুলো জটিল সংখ্যা জেড পাওয়া যাবে যার জন্য মডুলাস অফ জেড মাইনাস আই ইকুয়াল টু মডুলাস অফ জেড প্লাস আই ইকুয়াল টু মডুলাস অফ জেড মাইনাস ওয়ান শর্তটি সত্য হবে। অর্থাৎ এই শর্তটা মেনটেন করবে এই রকম কতগুলো জটিল সংখ্যা জেড পাওয়া যাবে, সেই সংখ্যাটা আমাকে বলতে হবে। একটা না, দুইটা না, তিনটা না, পাঁচটা, 10টা, সেই সংখ্যাটা আমাকে বলতে হবে, ঠিক আছে? তো দেখতে কঠিন মনে হয়, বাট জিনিসটা আমরা গ্রাফিক্যালি খুব ইজিলি কিন্তু করে ফেলাতে পারবো, একটু মনোযোগ দাও, বুঝতে পারবা, ঠিক আছে? তো প্রথমত আমরা একটু শুরু করি। দেখো, সলিউশন আমরা একটু শুরু করি। তো এখানে একটা জিনিস আমাদের একটু মানে মাথায় রাখতে হবে, অনেকে হয়তো জানো, অনেকে জানো না। ধরো আমি তোমারে জিজ্ঞেস করলাম যে ভাই বলো তো এই জিনিসটার মিনিং আসলে কি? আমি ভাবে লিখলাম Z2 মাইনাস Z1 তার একটা মড। আমি তোমার জিজ্ঞেস করলাম যে ভাই এই জিনিসটার মিনিং কি? মডুলাস অফ Z2 মাইনাস Z1 এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় Z2 ও Z1 এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুইটা জটিল সংখ্যা, একটা হচ্ছে Z1 একটা হচ্ছে Z2। মডুলাস অফ Z2 মাইনাস Z1 বলতে বোঝায় যে Z2 ও Z1 এই দুইটা জটিল সংখ্যার মধ্যবর্তী দূরত্ব, কি দূরত্ব বোঝায়, ঠিক আছে? মডুলাস অফ Z2 মাইনাস Z1 কি? এটা মানে Z2 এবং Z1 দুইটা জটিল সংখ্যার মধ্যবর্তী দূরত্ব। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার এইটা দিয়ে আমরা করব কি, এই জিনিসগুলোকে ব্রেকডাউন করব। কারণ কি এখানেও কি দেখো দুইটা জটিল সংখ্যার বিয়োগফল আকারে লেখা কিন্তু আছে। তো এইটাকে আমরা একটু এইভাবে ব্রেকডাউন করার চেষ্টা করব, দেন দেখি কি করা যেতে পারে। তো প্রথমটা কি আছে? প্রথমটা আছে কি দেখো, Z মাইনাস I আছে, ঠিক আছে? Z মাইনাস I। তো এটা দিয়ে আমি কি বলতে পারি? এটা দিয়ে মিন করে Z এবং I এর মধ্যবর্তী দূরত্ব, Z এবং I এর কি
মধ্যবর্তী দূরত্ব মিন করে, রাইট? জেড এবং আই এর কি মধ্যবর্তী দূরত্ব মিন করে, ঠিক কিনা বলো? ঠিক বলছি কিনা বলো? তো এই আইকে, এই যে আই আমি একটু করার চেষ্টা করি, এই আইকে আমি একটা নাম দিয়ে দিই, ঠিক আছে? আমি ধরে নিলাম এই আই সমান হচ্ছে Z1, সরি, আইকে আমি Z1 হিসেবে ধরে রাখলাম, ঠিক আছে? তাহলে Z1 সমান কি আসবে? 0। এটাকে যদি মানে স্ট্যান্ডার্ড শেপে লিখি জটিল সংখ্যা, তাহলে এটাকে লিখবো 0 প্লাস আই, 0 প্লাস আই। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? কি হলো? এই যে 0 প্লাস আই এভাবে লিখতে পারি, ঠিক কিনা বলো? ঠিক বলছি কিনা? তাইলে z মাইনাস আই, এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমার যে জটিল সংখ্যা z এবং আরেকটা জটিল সংখ্যা i, এই দুটার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে মডুলাস অফ z মাইনাস আই। তো আমি i কে কি করলাম? Z1 হিসেবে ধরে রাখলাম। তোমার i ইকুয়াল টু Z1, দেন এটাকে কি করলাম? স্ট্যান্ডার্ড শেপে, অর্থাৎ জটিল সংখ্যাকে কি x প্লাস iy বা a প্লাস ib এইভাবে আমরা লিখি, তো ওইভাবে লিখলাম, যেহেতু এখানে কোনো রিয়েল পার্ট নাই, তো 0 প্লাস i ওইভাবে লিখলাম, ঠিক আছে? এইসব জিনিসপাতি আশা করি আমরা সবাই বুঝি। এবার সিমিলারলি আমি পরের গুলোকে ব্রেকডাউন করবো। দেখো মডুলাস অফ z প্লাস i কি হবে তাহলে? মডুলাস অফ z প্লাস i কি হবে তাহলে? z প্লাস i কি হবে তাহলে? তাহলে এইটাকে আমি আমার কি Z2 মাইনাস Z1, তাহলে কি ভিতরে মাইনাস নিয়ে ব্যালেন্স করতে হবে, তাহলে এটা মাইনাস দিলাম, তাহলে এটা কি হবে? মাইনাস i, রাইট? এটা কি হবে? এটা হচ্ছে মাইনাস আই, ক্লিয়ার? তাহলে এটা সমান কি হবে? এটা হবে জেড এবং মাইনাস আই এর মধ্যবর্তী দূরত্ব, ঠিক কিনা? জেড এবং মাইনাস আই এর মধ্যবর্তী দূরত্ব, জেড এবং মাইনাস আই এর মধ্যবর্তী দূরত্ব হবে এটা। তাহলে আমি এই মাইনাস আইকে কি করব? নতুন একটা জটিল সংখ্যা হিসেবে, মানে নতুন একটা নাম দিয়ে ধরে রাখি, Z2 মাইনাস আই হিসেবে ধরে রাখলাম। Z2 হচ্ছে আমার মাইনাস আই, তাহলে এটাকে স্ট্যান্ডার্ড শেপে আমি এভাবে লিখতে পারি 0 মাইনাস আই, ঠিক কিনা? বোঝা গেছে জিনিসটা? আগের মতোই করছি, তেমন কিছু করিনি, আগের মতোই কাজকাম করছি, ঠিক আছে? তাইলে এখানে আমি এমন একটা জেড বের করতে চাইতেছি যেটা Z1 থেকে যত দূরে আছে Z2 থেকেও কি তত দূরেই আছে, ঠিক আছে? এই যে Z1, এই যে আই মানে কি Z1 থেকে যত দূরে আছে, Z2 মানে কি মাইনাস আই, Z2 থেকেও আসলে জেডটা তত দূরেই আছে, এরকম বের করতে চাইতেছি। তো এবার হচ্ছে 3 নাম্বারটাকে এভাবে ব্রেকডাউন করে ফেলি। এটা কি হবে? জেড কি দেওয়া আছে? মাইনাস আই, মাইনাস ওয়ান। তো এইটা আসলে কার কার মধ্যে দূরত্ব হবে? জেড আর 1 এর মধ্যে দূরত্ব হবে। এটা একটু লেখা দিই, এটা কি হবে? জেড ও 1 এর মাঝে দূরত্ব, জেড ও 1 এর মাঝে কি হবে? দূরত্বই হবে তোমার Z-1 তার মডুলাস। তাহলে এইখানেও আমি কি করব? যে 1 কে আগে দুইটাকে যেমন ধরছি, এখানেও কি করবো? এই 1 কে আমি কি করবো? একটু নতুন নাম দিয়ে ধরে রাখবো। তো Z1 Z2 অলরেডি ধরে ফেলছি, আমি Z3 ধরি। তাহলে Z3 কি হবে? দেখো এখানে কি আছে? শুধু 1। এখানে জটিল সংখ্যাটা কি আসলে? শুধু 1, ঠিক আছে? মানে এটার জটিল পার্ট নাই, শুধু রিয়েল পার্টটা আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমি কি লিখবো? এটাকে 1, এই 1 কে আমি কিভাবে লিখতে পারি? 1 প্লাস 0 ইন্টু i, স্ট্যান্ডার্ড শেপে রেখে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এবার কি আমাদের দেখতে ইজি হয় কিনা বলো? এবার কি আমাদের দেখতে ইজি হয় কিনা? আমি একটু এখানে জায়গা নিয়ে নিই, খেয়াল করো। তার মানে আমরা বলতে পারি যে আমি একটা জটিল সংখ্যা z বের করতে চাইতেছি, যেটা কিনা Z1 থেকে যত দূরে আছে, Z2 থেকেও তত দূরে আছে, ইভেন Z3 থেকেও তত দূরে আছে। কথা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে চলো এইবার আমরা একটু আর্গন চিত্রে এই জিনিসপাতিগুলো একটু বসানোর চেষ্টা করি। চলো আর্গন চিত্রে এই জিনিসগুলো একটু বসানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমার রিয়েল এক্সিস, দেন এটা হচ্ছে আমার ইমাজিনারি এক্সিস, এটা হচ্ছে আমার ইমাজিনারি এক্সিস। তাহলে এই পয়েন্টগুলোকে আমরা একটু বসানোর চেষ্টা করি। আমরা পয়েন্ট তো বসাইতে পারি, আমরা পয়েন্ট আশা করি সবাই বসাইতে পারি, মানে সিম্পল কার্টেশিয়ান ফর্মে আমরা যেমনি বসাই ওইভাবেই। তাও আমি একটু সবার বোঝার সুবিধার্থে, অর্থাৎ 27 বার যদি দেখে, যদি না বুঝে, যে তোরা এইসব জিনিসে নুব আর কি, মানে বিগিনার আর কি, তো অনেকে না বুঝতে পারে। তো এই যে 0 প্লাস আই, এটা আসলে কি হবে? কার্টেশিয়ান হিসেবে যদি চিন্তা করি, ওইরকম যদি তুলনা করি, সেক্ষেত্রে এটা কি হবে? 0 1 পয়েন্ট হবে। এইটা কোন পয়েন্ট হবে? এটা হবে কি 0 মাইনাস 1 পয়েন্ট হবে। 0 মাইনাস 1 পয়েন্ট হবে। এটা কোন পয়েন্ট হবে? কার্টেশিয়ানের মতো চিন্তা করলে 1,0 পয়েন্ট হবে, 1,0 পয়েন্ট হবে। তো এই পয়েন্টগুলোকে এখন আমি আর্গন চিত্রে বসানোর চেষ্টা করি। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, খেয়াল করো। 0 1 এইখানে কোথাও থাকবে 0 1 পয়েন্ট, দেন 0 মাইনাস 1 কোথায় থাকবে? 0 মাইনাস 1 এইখানে কোথাও থাকবে 0 মাইনাস 1, দেন হচ্ছে 1 0 কোথায় থাকবে? 1 0 এখানে কোথাও থাকবে। তো আমি তিনটা জটিল সংখ্যা Z1 Z2 Z3 বসানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে আমার Z1, এটা হচ্ছে আমার কি Z2, এটা হচ্ছে কি আমার Z3। তো আমার যে জটিল সংখ্যাটা আমি বের করতে চাইতেছি Z, সেটা এই তিনজনের থেকে সমদূরবর্তী। ওকে, তাহলে আমরা যদি পয়েন্টগুলোকে একটু কানেক্ট করি, কি হয় দেখো তো? একটা ট্রায়াঙ্গেল হয় না? কি হলো? একটু চেঞ্জ করলাম। পয়েন্টগুলোকে যদি আমরা একটু কানেক্ট করে দিই, কি হয়? একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে না? পয়েন্টগুলোকে যদি আমরা কানেক্ট করে দিই, তাহলে কি তৈরি হয়? একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়। কি তৈরি হয়? একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, ঠিক কিনা? ঠিক কিনা বলো? একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়। এখন আমার যে জটিল সংখ্যাটা বের করতে হবে, সেইটা কি এই তিনটা পয়েন্ট থেকে সমদূরবর্তী? এই তিনটা পয়েন্ট কি আবার একটা ট্রায়াঙ্গেল তৈরি করে? তাইলে একটা ট্রায়াঙ্গেলের তিনটা শীর্ষ থেকে সমান দূরত্বে কে থাকে? আসলে ওই ট্রায়াঙ্গেলের পরিকেন্দ্র থাকে, ক্লিয়ার কিনা? একটা ট্রায়াঙ্গেলের তিনটা শীর্ষ থেকে সমান দূরত্বে কে থাকে? তার পরিকেন্দ্র থাকে, অর্থাৎ এইখানে কোথাও তার পরিকেন্দ্র থাকবে, এইখানে কোথাও তার পরিকেন্দ্র থাকবে। তো আমাদের বলছে যে এই যে জেড, এই জেডটা কি Z1 থেকে যত দূরে আছে, Z2 থেকেও তত দূরে আছে, Z3 থেকেও তত দূরে আছে। অর্থাৎ এই পয়েন্টটা, অর্থাৎ জেড যেটা বের করতে চাইতেছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি Z1 Z2 Z3 দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়, সেই ট্রায়াঙ্গেলের একটা মানে সেই ট্রায়াঙ্গেলের কি পরিকেন্দ্র। ওকে, এখন আমারে বলো একটা ট্রায়াঙ্গেলের পরিকেন্দ্র কয়টা থাকতে পারে? একটাই থাকতে পারে। তার মানে কি? তার মানে আমার জেডও কিন্তু একটাই পাওয়া পসিবল। অর্থাৎ এখানে আমরা জানতে চাইছি কি কতগুলো এরকম জেড পাওয়া যাবে যার জন্য এই শর্ত খাটবে। তাহলে আমার অ্যান্সার কি? একটাই জেড এরকম পাওয়া যাবে। তাহলে একটু দেখো সবাই কি বুঝছো কিনা একটু বলো। একটাই জেড পাওয়া যাবে। আমি একটু এখানে লিখি, তাও অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এমন জেড একটা পাওয়া যাবে। এমন জেড পাওয়া যাবে কয়টা? এমন জেড পাওয়া যাবে কয়টা বলো? এমন জেড পাওয়া যাবে একটা, মাত্র একটা। জিনিসটা কি বুঝছো কিনা বইলো, জিনিসটা কি বুঝতে পারছো কিনা বইলো। এবার আসো এই অঙ্কটাতে, ঠিক আছে? বিশাল বড় অঙ্ক, দেখে ভয় লাগতে পারে, বাট একদমই সিম্পল অঙ্ক, একদমই সিম্পল অঙ্ক। এখানে আমরা একটা ইউনিক কনসেপ্ট শিখবো, যেটা হয়তো ম্যাক্সিমামই জানো না, বাট এটা কিন্তু অনেক কাজের একটা কনসেপ্ট অ্যান্ড খুবই সিম্পল অঙ্ক, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু না, একটু সাথে সাথে থাকো। দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে, অনেক ডাটা আছে, আমরা একটু পড়তে পড়তে জিনিসগুলোকে
হাইলাইট করতে মানে থাকবো, ঠিক আছে? কি বলছে, একটা বস্তু জেড নট ইকুয়াল টু 1+2i বিন্দুতে দাঁড়ায় ছিল। তাহলে কি জেড নট ইকুয়াল টু 1+2i এই বিন্দুতে সে দাঁড়ায় ছিল একটা বস্তু। কিছুক্ষণ পর বস্তুটি মূল বিন্দু থেকে, কি বলছে, কিছুক্ষণ পর বস্তুটি মূল বিন্দু থেকে আনুভূমিক বরাবর 5 একক দূরে সরে যায়। কিছুক্ষণ পর বস্তুটা মূল বিন্দু থেকে আনুভূমিক বরাবর কি হয়, 5 একক দূরে সরে যায়। এর কিছুক্ষণ পর বস্তুটা কি মূল বিন্দু থেকে উলম্ব বরাবর 3 একক যায়। মানে প্রথমে আনুভূমিক বরাবর গেল, দেন হচ্ছে কি উলম্ব বরাবর 3 একক দূরে সরে গেল এবং Z1 বিন্দুতে পৌঁছালো। তাহলে শুরুতে একটু রিক্যাপ করি যে শুরুতে সে কি এই পয়েন্টে ছিল Z নট 1+2i দাঁড়ায় ছিল। কিছুক্ষণ পর কি করলো, বস্তুটা মূল বিন্দু থেকে আনুভূমিক বরাবর 5 একক দূরে সরে গেল। এর কিছুক্ষণ পর বস্তুটা মূল বিন্দু থেকে উলম্ব বরাবর 3 একক দূরে সরে গেল এবং Z1 বিন্দুতে পৌঁছাইলো। ওকে, এবার বলছে Z1 বিন্দু থেকে বস্তুটা i প্লাস জে ভেক্টরের দিকে √2 একক দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, Z1 পয়েন্টে যাওয়ার পর বস্তুটা কি করছে, i প্লাস জে ভেক্টরের ডিরেকশনে, মানে এইটার ডিরেকশন যেদিকে সেই ডিরেকশনে কি করছে তোমার হচ্ছে √2 ইউনিট দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, এবং অতিক্রম করলো। দেন উক্ত বিন্দুতে থাকাকালীন বস্তুটি মূল বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরা যায় এবং Z2 বিন্দুতে পৌঁছায়। তাহলে Z2 কত? তো কোশ্চেন ডেসক্রাইব করতে করতেই মনে হয় তোমরা ঘুমাই গেছো অনেকে, সমস্যা নেই, কিন্তু কোশ্চেনটা সলভ করলে খুবই মনে করো তোমার কি বলে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন খুবই মনে করো কি বলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, এখানে আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করব, একদম কনসেপ্ট যেগুলো আছে সেগুলো একটু বোঝা যাওয়ার চেষ্টা করবো। একটু শুরু থেকে শুরু করি, চলো। তো নর্মালি আমরা কি করি, আমরা একটা জটিল সংখ্যা নর্মালি জেড দিয়ে প্রকাশ করি। আমরা একটা জটিল সংখ্যাকে কি করি, থাম দেখো, আমরা একটা জটিল সংখ্যাকে কি জেড দিয়ে প্রকাশ করি। জেড ইকুয়াল টু আমরা কি লিখি, এরকম লিখি a প্লাস আইবি লিখে বা x প্লাস আইওয়াই এইভাবে আমরা লিখি। ঠিক আছে, এইভাবে আমরা লিখি। দেন হচ্ছে আমরা এক্সকে পোলার ফর্মেটে কীভাবে লিখি, x সমান আর কস থিটা লিখে দিই, x সমান লিখি আর কস থিটা। দেন হচ্ছে y সমান কি লিখি, y সমান লিখে দিই আর সাইন থিটা। ঠিক কিনা? দেন এইখান থেকে আমরা কি করতে পারি, আর কে কমন নিতে পারি, তাহলে আমার এরকম একটা শেপ আসে কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক কিনা? তো জেডকে এইভাবে আমরা পাই। দেন এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটুককে আমরা অয়লার শেপে লেখা দিই এইভাবে e⁻i থিটা, এইভাবে লিখি। আমরা কি জানি এইসব জিনিস? যদি না জানি একটু বুঝা নিই এখন। ঠিক আছে, আবার একটু বলি, চলো আবার একটু আস্তে আস্তে বলে দিই যে এখানে কি আমরা একটা নর্মাল জটিল সংখ্যাকে x প্লাস আইওয়াই হিসেবে প্রকাশ করি। দেন আমরা তো জানি এক্স হচ্ছে কার্টেশিয়ান ভ্যালু, এটাকে পোলার ভ্যালুতে কনভার্ট করতে কি করি, আর কস থিটা লিখি, এক্স ইকুয়াল টু কি আর কস থিটা, ওয়াই সমান কি আর সাইন থিটা। দেন আর কমন নিলাম, থাকে কি কস থিটা প্লাস আই সাইন থিটা। এই কস থিটা প্লাস আই সাইন থিটা এটাকে কি বলে, e⁻i থিটা। এটাকে আমি একটু আলাদা করে লিখে দিই, যে কস থিটা প্লাস আই সাইন থিটা। এই জিনিসটাকে আমরা কি লিখি, এই জিনিসটাকে আমরা লিখি e⁻i থিটা। এই জিনিসটাকে আমরা কি লিখি বলো, এই জিনিসটাকে আমরা লিখি হচ্ছে e⁻i থিটা। ঠিক আছে, e⁻i থিটা। তো এইভাবে হচ্ছে আমরা একটা জটিল সংখ্যাকে, যেটা যে কার্টেশিয়ান ফর্মেটে আমরা এইভাবে লিখতাম, দেন পোলার ফর্মেটে জটিল সংখ্যাটা এরকম হয় যে জেড সমান আর e⁻i থিটা। তো এইখানে আশা করি সবাই জানি যে আরটা কি, যেহেতু লিখছি এত কিছু, সব কিছুই লিখে ফেলি। দেখো এইখানে আরটা কি, আর হচ্ছে জটিল সংখ্যার মডুলাস, আর হচ্ছে কি জটিল সংখ্যার মডুলাস। আর থিটাটা হচ্ছে জটিল সংখ্যাটার কি আর্গুমেন্ট, অর্থাৎ রিয়েল এক্সিসের সাথে কত ডিগ্রি কোণ করে আছে সেটা হচ্ছে আমার থিটা। রাইট, এগুলো আমরা আশা করি সবাই জানি। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো যেটা আমাদের জানতে হবে এই জায়গাতে, মনে করো এই হচ্ছে আমার রিয়েল এক্সিস, এই হচ্ছে রিয়েল এক্সিস, আর এইখানে মনে করো আমার ইমাজিনারি এক্সিস। এইখানে মনে করো কি আছে, আমার ইমাজিনারি এক্সিসটা আছে। ওকে, ইমাজিনারি এক্সিস আছে। এখন মনে করো একটা জটিল সংখ্যা এইখানে কোথাও আছে, একটা জটিল সংখ্যা আছে। কোথায় আছে? এই যে এইখানে একটা জটিল সংখ্যা আছে Z1। ঠিক আছে, এখানে একটা জটিল সংখ্যা আছে Z1। ক্লিয়ার? তো আমি ধরে নিলাম যে এই যে Z1, এইটার যে মডুলাস সেটা কি আর, সেটা কি বলো, এটা হচ্ছে আর, আমি ধরে রাখলাম। এবং আমি ধরে নিলাম এই যে জটিল সংখ্যা তোমার হচ্ছে কি বলে Z1, এটার আর্গুমেন্ট, এই যে জটিল সংখ্যা Z1 এটার আর্গুমেন্ট, সেটার আর্গুমেন্টটা হচ্ছে থিটা। থিটা কি, এই যে থিটা কি রিয়েল এক্সিসের সাথে অ্যাঙ্গেল, অর্থাৎ থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে রিয়েল এক্সিসের সাথে। ঠিক আছে, এটা ধরে রাখলাম। এবার আমি কি করলাম, এই যে Z1টাকে করলাম কি, এই যে মূল বিন্দুর সাপেক্ষে Z1টাকে কি করলাম, Z1টাকে এই মূল বিন্দুর সাপেক্ষে জাস্ট রোটেট করে দিলাম। এইরকম পরিমাণ মনে করো একটা অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। অর্থাৎ এই জিনিসটা খেয়াল করো, জিনিসটা বুঝো। এখানে কিন্তু কেস কয়েকটা আছে, বাট আজকে আমরা শুধু একটা কেসে আলোচনা করবো। বাট মেইন যখন আমরা করবো আর কি, মেইন সেশন যখন শুরু করবো, সেখানে আরও 2টা কেস আমরা আলোচনা করবো। আপাতত জাস্ট একটা কেস আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো আমি কি করলাম, এই যে জেড জটিল সংখ্যাটা ছিল আমার, সেইটাকে কি করলাম, এই মূল বিন্দুর সাপেক্ষে মানে এই লাইনটাকে এইভাবে জাস্ট রোটেট করে দিলাম। ঠিক আছে, এই যে এইরকম ছিল, মনে করো এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে আমার Z1 পয়েন্ট। দেন আমি কি করলাম, এইটাকে ফিক্স রেখে এই যে এইভাবে জাস্ট রোটেট করে দিলাম। রোটেট করে কই গেলাম, দেখো রোটেট করে গেলাম কই বলো, রোটেট করে কি এই Z2 পয়েন্টে চলে গেলাম, কই গেল, রোটেট করে কই গেলাম, পজিশন চেঞ্জ হয়েছে রোটেট করার কারণে কি পজিশন চেঞ্জ হয়েছে। পজিশন চেঞ্জ হওয়ার পর আমার নতুন যে পজিশন এইখানে, এইটা মনে করো Z2 পয়েন্ট।
কতটুকু রোটেট করলাম অ্যান্টি ক্লকওয়াইজ মনে করো আলফা পরিমাণ রোটেট করলাম, ঠিক আছে, আলফা পরিমাণ রোটেট করলাম। সিনারিওটা কি ক্লিয়ার? তো প্রথমে আমরা কি নর্মালি কথা, এগুলো তো নর্মাল কথাবার্তা, যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এক্স কে আর কস থিটা ওয়াই কে আর সাইন থিটা লিখলাম, দেন এরকম আসলো। এটা সমান আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা। তো এটা হচ্ছে জটিল সংখ্যার কি কার্টেসিয়ান ফর্ম, এটা হচ্ছে পোলার ফর্ম, কোন একটা জটিল সংখ্যার মডুলাস এইভাবে লিখলাম। আর হচ্ছে আর্গুমেন্ট কি, আর্গুমেন্টটা হচ্ছে রিয়েল এক্সিসের সাথে তার যে অ্যাঙ্গেল সেইটা, এতটুকু আমরা বুঝলাম। এবার কি করতেছি আমরা, আমার একটা জটিল সংখ্যা ছিল Z1, আমার একটা জটিল সংখ্যা ছিল কি Z1, যেটার মডুলাস কি, মডুলাস হচ্ছে আর, মডুলাস মানে কি মূলবিন্দু থেকে তার দূরত্ব, রাইট। দেন হচ্ছে ওই Z1 এর আর্গুমেন্ট কত, সেই Z1 এর আর্গুমেন্ট হচ্ছে থিটা, ঠিক আছে। এই ছিল সিনারিও। দেন আমি কি করছি, এই মূলবিন্দুর সাপেক্ষে এই Z1 কে কি করছি, অ্যান্টি ক্লকে আলফা পরিমাণ রোটেট করে দিছি, ঠিক আছে। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই Z2 আসলে কোনটা সেটা বের করা, এই Z2টা আসলে কোনটা, মানে এই Z2 এর পজিশন বের করা, এই Z2টা বের করা, এই Z2টা কি হবে, এই Z2 জটিল সংখ্যাটা কি হবে সেটা বের করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য বুঝাইতে পারছি আশা করি, ঠিক আছে। এবার চলো কেমনে বের করা যায় সেটা দেখি, চলো দেখো। আমি Z2, দেখো যে কোনো জটিল সংখ্যা কি আর ই টু দি পাওয়ার আই থিটা আকারে লেখা যায়। আরটা কি, আরটা হচ্ছে তার মডুলাস, মূলবিন্দু থেকে দূরত্ব, রাইট। যে কোনো জটিল সংখ্যাকে কি লেখা যায়, আর ই টু দি পাওয়ার আই থিটা। আর হচ্ছে জটিল সংখ্যার মূলবিন্দু থেকে দূরত্ব বা মডুলাস, আর থিটা হচ্ছে রিয়েল এক্সিসের সাথে ওই যে মডুলাসের যে লাইনটা সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি না যে Z2 সমান কি লিখতে পারি, তার মডুলাস কি হবে, মডুলাস অফ Z2 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু থিটা। থিটাটা কি আসলে, থিটাটা হচ্ছে রিয়েল এক্সিসের সাথে তার অ্যাঙ্গেল। তাহলে রিয়েল এক্সিসের সাথে Z2 এর অ্যাঙ্গেল কত, এই যে থিটা প্লাস আলফা, রাইট। কথা কি বুঝাইতে পারছি বলো তো, কথা বুঝাইতে পারছি কিনা? আমরা এই যে এই ফর্মেটে Z2টাকে লিখলাম, কিভাবে লিখি, যে কোনো একটা জটিল সংখ্যাকে তার মডুলাসের সাথে মডুলাস নেই, ই টু দি পাওয়ার আই ইন্টু তার আর্গুমেন্ট নেই। তাহলে এখানে Z2 লিখবো, Z2 সমান কি হবে, Z2 এর মডুলাস হবে ই টু দি পাওয়ার আই ইন্টু Z2 এর আর্গুমেন্ট হবে। আর্গুমেন্ট কি, রিয়েল এক্সিসের সাথে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে, থিটা প্লাস আলফা। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করো, আমরা কি করছি, অরিজিনটা ফিক্স রাখছি। অরিজিন কি ছিল আমার 0 পয়েন্ট। অরিজিন ফিক্স রেখা কি করছি, Z1 কে এইভাবে রোটেট করে দিছি। তাইলে আমি কি বলতে পারি না, এই Z1 এর যে দূরত্ব, অর্থাৎ মূলবিন্দু থেকে Z1 এর দূরত্ব বা মডুলাস, এইটা কি মূলবিন্দু থেকে Z2 এর দূরত্ব বা মডুলাস সমান হবে, এই দুইটা সমান না দূরত্ব। এই Z1 অর্থাৎ 0 থেকে Z1 এর যে দূরত্ব, 0 থেকে Z2 এর দূরত্ব সেম হবে, যেহেতু অরিজিন ফিক্স ছিল, জাস্ট এইভাবে রোটেট করছি। কথা বুঝতে পারছি? অর্থাৎ Z1 এর মডুলাস যা হবে Z2 এর মডুলাসও কি সেম হবে। তাহলে আমরা Z1 এর মডুলাস কত ধরছি, আর ধরছি, আর আমরা মাত্র দেখলাম কি Z2 এর মডুলাসও কি Z1 এর মডুলাসের সমান। তাহলে একটু আমি ভাঙেই করি, এখানে Z2 এর জায়গায় কি হবে, Z1 মডুলাস, আর এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার, দেখো একটু ভাঙা দেই, ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ই টু দি পাওয়ার আই আলফা, বলতে পারি। তাহলে এখান থেকে দেখো মডুলাস অফ Z1 কি দেখছি, আর এখানে কি থাকে ই টু দি পাওয়ার আই থিটা, আর এখানে কি থাকে ইন্টু ই টু দি পাওয়ার আই আলফা। তাহলে এখানে দেখো আর ই টু দি পাওয়ার আই থিটা মানে কি আসলে, আর ই টু দি পাওয়ার আই থিটা, দেখো এই Z1 না, এখানে Z1 এর মডুলাস আর আর্গুমেন্ট হচ্ছে থিটা। তাহলে আর ই টু দি পাওয়ার আই থিটা মানে কি আসলে, এই সিনারিওতে আর ই টু দি পাওয়ার আই থিটা মানে কি আসলে, এখানে আমি লিখে রাখি, যেহেতু এই ডাটা অনুযায়ী Z1 কে যদি আমি পোলার ফর্মেটে লিখি, এটা কি লিখবো, আর ই টু দি পাওয়ার আই থিটা, আমি একটু স্লোলি বুঝাইতেছি, কারণ এই জিনিসগুলো আমরা খুব বেশি একটা করি না, ম্যাক্সিমাম পোলাপানি করি না, ঠিক আছে। তাহলে দেখো এইখানে এই যে আর ই টু দি পাওয়ার আই থিটা, এইটা সমান আমি কি লিখে দিতে পারি বলো তো, এটা সমান আমি লিখতে পারি না, এটা সমান হচ্ছে Z1 পারি, এটা সমান লিখতে পারি Z1 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু আলফা, এটা সমান কি পেলাম, Z2। তো এই ইকুয়েশনটা একটু মনোযোগ দিয়ে দেখো, এইটাই হচ্ছে আমরা কি চাইছিলাম বলো, আমরা কি করছিলাম, একটা জটিল সংখ্যা Z1 ছিল, ওইটাকে কি করছি, অরিজিন ফিক্স রেখা রোটেট করে দিছি, কত অ্যাঙ্গেলে, আলফা অ্যাঙ্গেলে। আমার উদ্দেশ্য ছিল এই যে আলফা অ্যাঙ্গেলে রোটেট করে দেওয়ার পর যে পয়েন্টে আমি গেছি সেই পয়েন্ট অর্থাৎ Z2টা বের করা। তো Z2টা আমি কি পাইলাম, পাইলাম Z1 ইন্টু ই টু দি পাওয়ার আই আলফা। তাইলে Z1 থেকে Z2তে যদি যাই আলফা পরিমাণ রোটেট করে অ্যান্টি ক্লকে, তাইলে Z2টা কিভাবে লিখবো হচ্ছে মানে কোন পয়েন্ট থেকে রোটেট করছি, Z1 থেকে, মানে হচ্ছে আমি বলতেছি যে কোন পয়েন্ট ছিল Z1 কে, তাই না, Z1 কে রোটেট করে Z2তে নিছি। তাহলে Z1 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু আলফাটা কি, কত পরিমাণ রোটেট করছি, ঠিক আছে। তাহলে Z2টা কিভাবে লিখবো, Z1 ইন্টু ই টু দি পাওয়ার আই আলফা। এটা হচ্ছে বেসিক কেস নাম্বার 1। আমরা আরো দুইটা কেস আলোচনা করবো, বাট ওইটা মেইন সিরিজের মধ্যে করবো। আপাতত আমরা জাস্ট এতটুকু মনে রাখি, জাস্ট এইটুকু মনে রাখতে পারো যে অরিজিন ফিক্স অ্যান্ড আমি লেন্থের কোনো চেঞ্জ করি নাই, রেডিয়াস কোনো চেঞ্জ করি নাই, একটু জাস্ট মনে রাখতে পারো। এর বেশি কিছু আপাতত আমি বলতেছি না, ওইটা মেইন সিরিজ আমরা আরো ডিটেলসে করবো এগুলো। এবার আসলে এটাকে আমরা সলভ করার চেষ্টা করি, আমি এই জায়গাটা লিখবো না, পরের পেজে চলে যাই। দেখো আমি একটু ছোট করে নিছি, তো আমরা একটু আঁকাআঁকির চেষ্টা করি, আঁকলেই জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। তেমন কিছুই না, একদম ইজি জিনিস, মানে করার পরে বুঝবা এটা কত ইজি, বাট এটা যদি পরীক্ষায় আসে ম্যাক্সিমাম বলাবান এটা অ্যাটেম্পটই করবে না,
ম্যাক্সিমাম পোলাপান এটা অ্যাটেম্প্ট করবে না, বাট এটা একদম ছাক্কা মার্ক, একদম ইজি জিনিস। দেখো প্রথমত কী বলছে, একটু আমি ডাটাগুলোকে হাইলাইট করি আগে। একটা বস্তু z0 ইকুয়াল টু 1 + 2i বিন্দুতে দাঁড়ায় ছিল, তাহলে এই পয়েন্টটাকে আগে লিখি। চলো মনে করো z0 এইখানে কোথাও আছে, z0টা তো আমি একটু ভালো মতো আঁকার চেষ্টা করি। মনে করো এইখানে কোথাও z0টা ছিল, এই যে এইখানে আছে z0, এইখানে আছে z0, ঠিক আছে। একটু লিখা দিই যে z0টা কি, z0টা হচ্ছে 1 + 2i, 1 + 2i এইখানে দাঁড়ায় ছিল, ঠিক আছে। কিছুক্ষণ পর বস্তুটা মূল বিন্দু থেকে আনুভূমিক বরাবর 5 একক দূরে সরে গেছে। মূল বিন্দু তো আমার এখানে আছে, তো মূল বিন্দু থেকে 5 একক আনুভূমিক বরাবর দূরে সরে গেছে, তার মানে এই দিকে কোথাও গেছে, এই দিকে কোথাও গেছে, এই দিকে কোথাও গেছে, রাইট। এই দিকে কোথাও 5 একক দূরত্বে গেছে, আনুভূমিক বরাবর গেছে, এইখানে আসছে মনে করো। তাহলে আমার কি বলতে পারো যে এই জায়গাতে যখন গেছে এই পয়েন্টটা কী হবে, উলম্ব বরাবর তো আমি সরি নেই কোনো জায়গাতে, সরছি কি আনুভূমিক বরাবর। তাহলে এইখানে কি অলরেডি 1 একক এই দিকে ছিলাম, তাহলে এর সাথে কি আরও 5 একক ইনক্লুড হয়েছে, তার মানে 1 এর সাথে 5 যোগ করবে, এই পয়েন্টটা কত আসবে, সিম্পল 1 + 5 মানে 6 + 2i, এই পয়েন্টটা হবে 6 + 2i পয়েন্ট, ঠিক আছে, 6 + 2i পয়েন্ট, রাইট। আমি একটু যেটা যেটা করছি সেটাকে ই করে ফেলি, 5 একক দূরে যায় সরে গেছি। এরপর কী করছি, বস্তুটা মূল বিন্দু থেকে উলম্ব বরাবর 3 একক দূরে সরে গেছে, মূল বিন্দু থেকে দূরে সরে, তার মানে ওইদিকে গেছে, ওইদিকে গেছে, ঠিক আছে। উলম্ব বরাবর 3 একক দূরে সরে গেছে, অর্থাৎ এবার উপরে উঠবে, উলম্ব বরাবর 3 একক দূরে সরে গেছে, তার মানে এইদিকে কোথাও হয়তো গেছে 3 একক, ঠিক আছে। এইদিকে কোথাও গেছে 3 একক, এইদিকে কোথাও গেছে 3 একক। এবার আর হরাইজন্টাল মুভমেন্ট হয় না, ভার্টিক্যাল মুভমেন্ট হয়েছে। তাহলে এই পয়েন্টটা বলো তো কী হবে, এই পয়েন্টে কী হবে, জাস্ট আমার কি বলে ওয়াই এর যে কোয়ান্টিটি সেটা চেঞ্জ হবে, এক্স এর কোয়ান্টিটি চেঞ্জ হবে না, অর্থাৎ এক্স 6 ছিল 6ই থাকবে, ওয়াই এর কোয়ান্টিটি কি 3 একক বাইরে যাবে, তার মানে এইটা ছিল 6, এখানে আরও 3 বেড়ে 5 হবে, 6 + 5i। তাহলে এই পয়েন্টে কী হবে, 6 + 5i, এটা কি z1 পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার z1 পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার z1 পয়েন্ট, সেটা কত হবে 6 প্লাস, যেহেতু 3 একক উপরে উঠছে তাহলে 2 এর সাথে 3 যোগ করে 5i, এই জায়গাতে আসলো, ঠিক আছে, এই জায়গাতে আসলো। এটা একটু অন্য সাইডে দেখি, এই যে z1 পয়েন্টে আমি চলে আসলাম, ঠিক আছে। এইবার দেখো একটু এটাকে হাইলাইট করি, যেগুলো যেগুলো বসানো হয়ে গেছে। এইবার আসো, এইবার আসো, এইবার আসো মেইন খেলা। z1 বিন্দুতে পৌঁছানোর পর বস্তুটা কী করছে দেখো তো, i + j ভেক্টরের দিকে √2 ইউনিট দূরে সইরা গেছে, i + j ভেক্টরের দিকে √2 ইউনিট দূরে সরে গেছে, i + j ভেক্টরের দিকে কি করছে, √2 ইউনিট দূরত্ব অতিক্রম করতে। তাহলে দেখো এইখান থেকে আমি কি করতে পারি, এখানে আমি একটু এক্সিস সিস্টেমটা আইকা দিই, ঠিক আছে। এই পয়েন্ট থেকে কি করছে, i + j ভেক্টরের ডিরেকশনে √2 একক দূরে সরছে, ঠিক আছে, √2 একক দূরে সরছে। তাহলে এইখানে আমি একটু এক্সিস সিস্টেমটা আঁকার চেষ্টা করি, দেখো এইখানে আমি একটু এক্সিস সিস্টেমটা আঁকার চেষ্টা করি, এই যে আঁকলাম। তাহলে i + j ভেক্টরের দিকে √2 ইউনিট গেছে, i + j ভেক্টরের দিকে √2 ইউনিট গেছে। তাহলে খেয়াল করো i + j ভেক্টর, তার মানে এক্স ডিরেকশনে গেছে 1 ইউনিট, এক্স ডিরেকশনে গেছে 1 ইউনিট, আর ওয়াই ডিরেকশনে গেছে 1 ইউনিট, ঠিক কিনা। এক্স ডিরেকশনে গেছে 1 ইউনিট, ওয়াই ডিরেকশনে গেছে 1 ইউনিট, মানে এত কিছু বলার দরকার ছিল না। এক্স ডিরেকশনে গেছে 1 ইউনিট, ওয়াই ডিরেকশনে গেছে 1 ইউনিট, সো এইদিকে 1, এইদিকে 1 বাড়ছে, ঠিক আছে। এইদিকে 1 আর এইদিকে 1 উপরে উঠছে, ডানে 1 গেছে, উপরে 1 গেছে, ঠিক আছে। কথা কি বোঝা গেছে, ডানে 1 গেল, উপরে 1 গেল, এইখানে কোথাও থাকবে, এইখানে কোথাও থাকবে, এইখানে কোথাও থাকবে, এইখানে কোথাও পয়েন্টটা থাকবে, কই থাকবে বলো, বোঝা গেছে কিনা। i + j ভেক্টরের ডিরেকশনে √2 ইউনিট গেছে, অর্থাৎ i ডিরেকশনে 1 ইউনিট গেছে, আর j ডিরেকশন অর্থাৎ y ডিরেকশনে 1 ইউনিট গেছে। আলটিমেটলি এই যে এই লাইনটুকের দৈর্ঘ্য কত, √2, হ্যাঁ এদিকে 1 এদিকে 1, √1 + 1 √2, ঠিক আছে। তার মানে এইখানে সে পৌঁছাইছে, এইখানে। তাহলে এই পয়েন্টটা কী হবে বলো, এই পয়েন্টটা কী হবে, এই পয়েন্টটা হবে কি, 1 ডানে বাড়ছে, মানে x এর ডিরেকশনে 1 বাড়ছে, y এর ডিরেকশনে 1 বাড়ছে, তাহলে এই পয়েন্টটা হবে কত, 6 + 1 7, 7, আর এই পয়েন্টে কী হবে 5 + 1 6i, 7 + 6i। কথা কি বোঝা গেছে, অর্থাৎ আমি এই জায়গাতে আইসা পৌঁছাইলাম, এই জায়গাতে আইসা পৌঁছাইলাম, ওকে। এবার কি বলছে, যে উক্ত বিন্দুতে থাকাকালীন বস্তুটি মূল বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে গেছে, ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে গেছে। তো এই হচ্ছে আমার পয়েন্ট। এই পয়েন্টে যখন সে ছিল, এই পয়েন্টে যখন সে ছিল, খেয়াল করো, এই পয়েন্টে যখন সে ছিল, মনে করো এই হচ্ছে আমার মূল বিন্দু থেকে তার যে ভেক্টর সেটা এইটা। এই পয়েন্টে যখন সে ছিল তখন কি করছে, সে 90 ডিগ্রি কাউন্টার ক্লক, অ্যান্টি ক্লকে ঘুরে গেছে, অর্থাৎ এইখানে ছিল, এই যে এইখানে ছিল, কাউন্টার ক্লক করে 90 ডিগ্রি ঘুরে গেছে। তাহলে থাকবে কই সে, এই দিকে কোথাও থাকবে, এই দিকে কোথাও থাকবে, এই দিকে কোথাও থাকবে। এইটা কত, এটা হচ্ছে π/2, এটা কত π/2, অ্যান্টি ক্লকে ঘুরছে, এই ডিরেকশনে ঘুরছে, এই ডিরেকশনে ঘুরছে, ঠিক আছে। ঘুরে কি সে এইখানে কোথাও আসছে, এই পয়েন্টটা এখন বের করতে বলছে, এইটাই হচ্ছে আমার z2। প্রথম যে পার্ট এটা কিন্তু সিম্পল জিনিস, ঠিক আছে, বাচ্চাকালের জিনিসপাতি। দ্বিতীয় পার্টটা যা লাগতো সেটাই হচ্ছে আমরা মাত্র দেখে আসছি, যে আমরা যখন রোটেট করি, রোটেট করে যে আমার নতুন পজিশন, সেই পজিশন বের করার সূত্র হচ্ছে z2 = কি, ইনিশিয়াল পজিশন z1 ইন্টু e⁻i ইন্টু আলফা। আলফাটা কি, কত পরিমাণ রোটেশন দিছি, কত পরিমাণ রোটেশন দিছি, ঠিক আছে, অ্যান্টি ক্লকে, ঠিক আছে। তাহলে এবার আমার বলো z2 আমি কেমনে বের করবো, z2 আমি কেমনে বের করবো, একদম ডিরেক্ট সূত্রে বসায় দিব। এই হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন,
তো আমি এই পজিশনটাকে রোটেট করছি, ফাইনাল পজিশনটা বের করতে যেতেছি। চলো তাহলে এটা করে ফেলি, ডিরেক্ট যা সূত্রে বসাবো। তাহলে আমার ফাইনাল পজিশন Z2, এই পজিশনটাকে ফর এক্সাম্পল আমি ধরে রাখলাম, কি ধরবো, এই পজিশনটাকে যেহেতু অলরেডি কি Z0 আছে, Z1 আছে, সো এইটাকে আমি কি ধরবো বলো তো, এটাকে আমি ধরে রাখলাম হচ্ছে Z0 প্রাইম পজিশন, তো Z0 প্রাইম পজিশনটাকে 90 ডিগ্রি কাউন্টার ক্লক রোটেট করে Z2 তে গেছি। তাহলে Z2 আমার কি হবে, Z2 হবে কি ইনিশিয়াল পজিশন, সেটা কত, Z0 প্রাইম ইন্টু ই টু দি পাওয়ার কি আই থিটা, ই টু দি পাওয়ার আই আলফা, আই ইন্টু আলফা কি, আলফা হচ্ছে যে পরিমাণ রোটেশন দিছি, কতটুকু রোটেশন দিছি, π/2 পরিমাণ রোটেশন দিছি, তাহলে π/2। কথা ক্লিয়ার? তাহলে আমার Z2 ইকুয়াল টু আমি এখন বের করবো, তাহলে Z0 প্রাইম কত আমার 7 + 6i, আর দেখো ই টু দি পাওয়ার আই থিটা সমান কি লিখছি আমরা, এই যে দেখো ই টু দি পাওয়ার আই থিটা মানে কি, ই টু দি পাওয়ার আই থিটা মানে কি cos থিটা প্লাস আই সাইন থিটা, ই টু দি পাওয়ার আই থিটা মানে কি cos থিটা প্লাস আই সাইন থিটা, ওইটাই এখানে লিখে দিব। ই টু দি পাওয়ার আই ইন্টু π/2 মানে কি, ই টু দি পাওয়ার আই ইন্টু π/2 মানে কি হবে, এই যে লেখ করা শুরু করছে, ই টু দি পাওয়ার আই ইন্টু π/2 মানে কি, দেখি একটু টাইম লাগবে, ই টু দি পাওয়ার আই ইন্টু π/2 এইটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে Z0 এর ভ্যালু আমরা কি পাইছিলাম, Z0 প্রাইম 7 + 6i, আর ই টু দি পাওয়ার আই ইন্টু π/2 সমান আমরা কি লিখবো, cos π/2 প্লাস আই ইন্টু সাইন π/2, ঠিক আছে। ই টু দি পাওয়ার আই থিটা সমান কি, ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। সো এটাকে আমি একটু চাপায় দিই, কি হলো, এই জিনিসটাকে আমি একটু চাপায় দিই, আশা করি বুঝতে পারতেছো। তাহলে এইবার আসো, এবার আমার কাজ শেষ। আমার এখানে কি ছিল 7 + 6i, এখানে cos 90 কি 0, আর এখানে কি sin 90 মানে 1, মানে থাকবে কি শুধুমাত্র i থাকবে। তাহলে i দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত থাকে দেখো, i ইন্টু 6i মানে -6, i স্কোয়ার -1 ইন্টু 6 মানে -6 প্লাস 7i। তো এইটাই হচ্ছে আমার Z2 পজিশন, কথা কি বুঝতে পারছি? অঙ্ক অনেক বড়, বাট সলিউশন খুবই ইজি। তো এখানে আমরা রোটেশন, এটা টপিকটা হচ্ছে রোটেশন, এই রোটেশনের একটা কেস আমরা দেখলাম। কেসটা হচ্ছে যে আমার অরিজিন ফিক্স থাকবে, জাস্ট রোটেট করে দিব আলফা অ্যাঙ্গেলে কাউন্টার ক্লক। সেই ক্ষেত্রে আমার ফাইনাল যে পজিশন Z2 সেটা হবে কি ইনিশিয়াল পজিশন ইন্টু একটা রোটেটিং ফ্যাক্টর যেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই আলফা, আলফাটাকে কি পরিমাণ রোটেশন আমি দিছি। সো এই কনসেপ্টটা ইউজ করে আমরা কিন্তু এটাকে করতে পারি। প্রথমে যে এই পয়েন্ট পর্যন্ত তো আমরা নর্মাল জিনিসপাতি করলাম, দেন হচ্ছে রোটেশন দেওয়ার ক্ষেত্রে আমাদের জাস্ট এই কনসেপ্টটা কাজে লাগছে। কথা বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আমরা এইটার আরও 2টা কেস মেইন যখন সিরিজ আমাদের চালু হবে সেই সিরিজের মধ্যে আমরা শিখবো, আরও কিছু অঙ্ক এই জায়গা থেকে আমরা করবো তখন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।